আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ছেলের চিকিৎসায় অটোরিকশা বিক্রি করা বাবার পাশে তারেক রহমান। উপদেষ্টা হতে সমন্বয়ককে 200 কোটির চেক দেওয়ার অভিযোগ দুদকের নজরে। রোডম্যাপ ঘোষণা, আজ নতুন দলের নিবন্ধন ও প্রবাসী ভোট সহ 10 অগ্রাধিকার। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তিতে সংশোধন হচ্ছে জুলাই সনদের খসড়া। বুয়েটের সব পরীক্ষা স্থগিত। চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিকেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে নেই ছাত্র সংসদ, তবুও ফি আদায়। টানা 4 দিনে 46 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুয়েট সহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো চলছে কমপ্লিট শাটডাউন। সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ বিএফইউজে ডিইউজের। মৌলভীবাজারে নারী ও শিশুসহ 16 জনকে পুশিন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বিশ্বাস করেন 50% মার্কিন ভোটার। এবং গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রোজা রাখছেন বিশ্বের 150 আলেম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আশুলিয়ার বাইপাইলে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোহাম্মদ ইমরান। আহত ইমরানের চিকিৎসার খরচ যোগাতে উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা বিক্রি করে দেন বাবা বিল্লাল। এরপর থেকে ইমরানের পরিবার ধার দেনা করে চলছে। বিষয়টি তুলে ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর অনেকেই তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। প্রতিবেদনটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের নজরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিল্লালকে নতুন একটি অটোরিকশা দেওয়ার কথা জানান। গত বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আহত ইমরান ও তার বাবার হাতে অটোরিকশার চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়কে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে এনআইসিআরএস এর সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান শুরু করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় এক সমন্বয়ক গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন। এই লেনদেনে আরিফুল ইসলাম নামে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। আরিফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তবে ফোনে যোগাযোগ করেছিলেন। অভিযোগপ্রাপ্ত ডাক্তার গোলাম মোস্তফা দাবি করেছেন তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে চেকগুলোতে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চেকে নেওয়ার সময় অফিসে উপস্থিত ব্যক্তিদের হাতে সম্ভবত অস্ত্র ছিল। দুদক এ ঘটনার তদন্ত ত্বরান্বিত করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই রোডম্যাপ ঘোষণা করা হবে। ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপে নির্বাচন নিয়ে 2 ডজনের বেশি প্রস্তুতিমূলক কার্যক্রম থাকবে। এর মধ্যে নতুন দলের নিবন্ধন, আরপিও সংস্কার ও প্রবাসীদের ভোট সহ 10টি কার্যক্রম অগ্রাধিকারে রয়েছে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার পাওয়া কার্যক্রমগুলো হলো গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দলের নিবন্ধন, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র প্রস্তুত, প্রবাসীদের ভোট, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সংশোধন হচ্ছে জুলাই সনদের সমন্বিত খসড়া। সংশোধনের পর তা আবার দলগুলোর কাছে পাঠানো হবে। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3য় দফার সংলাপ শুরু হতে পারে। সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা ও পটভূমি পুনর্বিবেচনা করা হচ্ছে। সনদের আইনি ও সাংবিধানিক দিকও বিবেচনায় রয়েছে। বুধবার জাতীয় সংসদে ঐক্যমত্য কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে কি পরিবর্তন আনা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঐক্যমত্য কমিশনের সূত্র জানিয়েছে, পর্যালোচনার পর আগামী 2-3 দিনের মধ্যে তা ঠিক হতে পারে। প্রাথমিকভাবে কয়েকটি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক হবে। পরে সব দলকে একসঙ্গে ডাকা হবে বৈঠকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী 30 অগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচন তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 35 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় 1966 সালে, প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। বিশ্ববিদ্যালয়ের 58 বছরের ইতিহাসে মাত্র 6 বার চাকসু নির্বাচন হয়েছে। সবশেষ অনুষ্ঠিত হয়েছিল 1990 সালের ফেব্রুয়ারিতে। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না থাকায় আর নির্বাচন হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005-এ ছাত্র সংসদের কোনো বিধান নেই, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির সময় থেকেই ছাত্র সংসদের নামে টাকা আদায় করে আসছে। হিসাব অনুযায়ী 2014-15 সেশন থেকে এখন পর্যন্ত প্রায় 22 লাখ টাকার বেশি সংগ্রহ হয়েছে। তবে এই অর্থের স্বচ্ছ হিসাবও কখনো প্রকাশ করা হয়নি। প্রতিটি শিক্ষার্থী ভর্তির সময় 50 টাকা এবং প্রতি সেমিস্টারে পুনঃভর্তির জন্য 25 টাকা করে দিতে হয়। 4 বছরের স্নাতক শেষ করতে একজন শিক্ষার্থীকে মোট 225 টাকা গুনতে হয়। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রায় 2815 জন শিক্ষার্থী ভর্তি হয়। ফলে কেবল ভর্তি থেকেই বছরে 1,40,000 টাকার বেশি সংগ্রহ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রশাসনের দাবি, এই অর্থ উন্নয়নমূলক খাতে ব্যবহার করা হয়। তবে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও এভাবে টাকা আদায় করা প্রশ্নবিদ্ধ। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে টানা 11 মাস সংঘাতের পর গত বছরের অগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর থেকে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজারের টেকনাফে। নাফ নদ ও সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় আরাকান আর্মির অপহরণের শিকার হচ্ছেন বাংলাদেশি জেলেরা। সবশেষ মাত্র 9 দিনের ব্যবধানে 51 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে পরপর 4 দিনেই অপহরণ হয়েছেন 46 জেলে। অপহরণ হয়ে যাওয়া 51 বাংলাদেশির একজনকেও এখন পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত 17 অগস্ট থেকে 26 অগস্ট পর্যন্ত এসব অপহরণের ঘটনা ঘটে। এর মধ্যে সবশেষ 26 অগস্ট টেকনাফের নাফ নদের মোহনা থেকে 2টি মাছ ধরার ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিভিন্ন দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। বুয়েটে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। এর আগে গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করে। 3 দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। এরপর গতকাল বেলা 11টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়া শিক্ষার্থীদের থামাতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। সাংবাদিকদের উপর পুলিশের অমানবিক নির্যাতন ও রক্তাক্ত জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। বুধবার এক বিবৃতিতে সংগঠন দুটি অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জয়নাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যুক্ত বিবৃতিতে BFUJ-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও DUJ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ বাহিনীর সদস্যরা আজও তাদের চরিত্র বদলাতে পারেনি। তারা ধ্যানে জ্ঞানে ফ্যাসিবাদ লালন করছে এবং উদ্দেশ্যমূলকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে।
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাল সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 3 জন বাংলাদেশি ও 13 জন রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিয়ানীবাজার ব্যাটালিয়নের আওতাধীন কুমারশাল সীমান্তের চা বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল। প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি। জানা গেছে, মঙ্গলবার সকালে 9টার দিকে বড়লেখার কুমারশাল সীমান্ত চা বাগান এলাকা থেকে নারী, পুরুষ ও শিশু সহ 16 জনকে আটক করে বিজিবি। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। বিজিবি 52-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকদের মধ্যে 13 জন রোহিঙ্গা এবং 3 জন বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার। স্থানীয় সময় বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে বলা যায়, ডেমোক্র্যাট ভোটারের 77% মনে করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। স্বাধীন ভোটারের মধ্যে এমন মত দিয়েছেন 51%। তবে রিপাবলিকান ভোটারদের বড় অংশ মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গ্রহণযোগ্য নয়। মাত্র 20% রিপাবলিকান ইসরায়েলকে দায়ী করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে আজ রোজা পালন করছেন বিশ্বের 50টি দেশের 150 জন আলেম। ইসলামী চিন্তাবিদদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এই উদ্যোগ নিয়েছে রোজা পালনের সুন্নত পুনর্জীবিত করার উদ্দেশ্য। তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক এক প্রতিবেদনে জানিয়েছে, গত 22 আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী আলেমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগঠনটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আলী আল কারদাঘি বলেন, 50টি দেশের 150 জন আলেম একত্র হয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর প্রতীকী উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।